হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। দায় কমিশনের নয়, দাবি সিইসির। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। এবং পদ্মা মেঘনা সহ 6টি অভয় আশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা, সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বৃষ্টিবিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও 2 সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ। বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না, তেমনি ভোটের দিনেও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। তবে 2 সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন। ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন, তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তারা এবার ভোট দিচ্ছেন সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে। বৈরী আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ। পানি হলে কইছে ভোটটা দিতেই হইব, আমাদের একটা যোগ্যমান নেতা দরকার, তা আমাকে দিতে হইব না। রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কেউ আসুক আর না আসুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে। ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন,
এটা পরিহার করার আহ্বান জানাই। আগামী সপ্তাহে শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সময় সংবাদের কাছে তথ্য নিশ্চিত করেছেন মোকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ এক দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মাত্র ৮টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই ৮ প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে এই শপথ নিব। আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই দুজন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এ ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে। যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেবকে কি সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের ৮ জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে সদর উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। উপজেলায় আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে এই নির্বাচনের প্রস্তুতি প্রশাসনিক পর্যায়ে যেমন চলছে, ঠিক তেমনি যারা প্রার্থী হবেন তারাও তাদের তৎপরতা চালাচ্ছেন। বিশেষ করে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিশেষ করে আওয়ামী লীগ থেকে যারা প্রার্থী হচ্ছেন তারা দলীয় মনোনয়নের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিশ্চিত করা হবে এবং অন্যান্য দল থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারাও তাদের মনোনয়নের জন্য চেষ্টা করছেন। আমরা এই নির্বাচন নিয়ে কথা বলার জন্য আজকে ময়মনসিংহের রেল স্টেশন চত্বরে জড়ো হয়েছে। আমার সাথে ময়মনসিংহের 4 জন বিশিষ্ট ব্যক্তি আছেন। আমি তাদের সাথে এই নির্বাচন নিয়ে কথা বলবো। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে 31 তারিখ যে ময়মনসিংহের উপজেলাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা বা কেমন নির্বাচন আশা করছেন? 31 তারিখ উপজেলা পরিষদ যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের প্রত্যাশা এই যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং উন্নয়নের এই ধারা, সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে। এই ধরনের প্রার্থী যাতে মনোনয়ন পায়, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে তাদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিবে, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিবে। তো সেই প্রার্থীদের কেমন যোগ্যতা থাকা উচিত বা কেমন প্রার্থী আপনাদের পছন্দ? আমাদের প্রত্যাশা হলো যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি সচেতন, জনগণের সাথে কাজ করছে, অভিজ্ঞতা অর্জন করেছে এবং শিক্ষিত মার্জিত লোক, যারা কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব এবং দুর্নীতি থেকে দূরে থাকবে, এরকম প্রার্থী আমরা প্রত্যাশা করি। যে রাজনৈতিক দলগুলি এরকম প্রার্থীদেরকে দিবে যাদের আগে থেকেই এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং বা জনগণের সাথে কাজ করছে, এরকম ব্যক্তিদেরকেই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা বা যারা নির্বাচিত হবেন তারা উন্নয়নের কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে উপজেলা নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে এবং বর্তমান সরকারের যে চ্যালেঞ্জ দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সেটার প্রত্যাশা আরও এগিয়ে নেবে এবং উপজেলা পরিষদ নির্বাচনে যিনি বিজয়ী হন না কেন এই অগ্রযাত্রাকে
বর্তমান সরকারের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যা যা করা দরকার, অফিস আদালত, বিশেষ করে সরকারি অফিস আদালত যেন দুর্নীতিমুক্ত হয়, দুর্নীতিমুক্ত প্রশাসন হয়, সেই আশাবাদ আমি জনগণের পক্ষ থেকে আশা করছি তাদের কাছে। তারা যেন সেই আশাটুকু, জনগণের এই প্রত্যাশাটুকু পূরণ করেন এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেন সুষ্ঠু সুন্দরভাবে কাজগুলি সম্পন্ন হয়, সেই দিকে তারা খুবই নজরদারি রাখবেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে সদর উপজেলা, এই সদর উপজেলার বিশাল একটি অংশ চরাঞ্চল, তো এই চরাঞ্চলের উন্নয়নের জন্য আসলে উপজেলা পরিষদ থেকে কি কাজ তারা করতে পারেন? আমি মনে করি উপজেলা পরিষদ নির্বাচনের একজন যোগ্য এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি যদি নির্বাচিত হন, তাহলে চরাঞ্চলের সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট এবং সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আছে, যেমন সেচ এবং শহরায়ন করা, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে ভূমিকা নিয়ে সেই গ্রামকে শহরে রূপান্তর করার জন্য যে ভূমিকা নিতে পারেন, এই ধরনের একজন প্রার্থী হইলে এবং সৎ, সবচেয়ে হলো যে সৎ একজন প্রার্থী হওয়া দরকার। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে জনপ্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে তারা কি কাজ করতে পারে, বিশেষ করে ঝরে পড়া রোধ বা বাল্য বিয়ে রোধ, এক্ষেত্রে তো তাদের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে, আপনি কি মনে করেন? জনপ্রতিনিধিগণ তারা সাধারণত জনবান্ধব হয় এবং জনপ্রতিনিধি আমরা চাচ্ছি, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ ডেকে তারা মেসেজ দিতে পারে যে ঝরে পড়া, বিশেষ করে হতদরিদ্র বাচ্চারা ঝরে পড়ে, এদের যদি একটু সাপোর্ট দেওয়া যায় স্কুলের পক্ষ থেকে এবং সরকারের যে স্থানীয় সরকারের প্রতিনিধি, ওনারাও যদি একটু সাপোর্ট দেন এবং জনগণকে একটু সচেতনতামূলক কাজকর্ম করেন, বিশেষ করে প্রতিষ্ঠানগুলিতে ওনারা যদি বিভিন্ন সমাবেশ, অভিভাবক সমাবেশ করে এই মেসেজটুকু পৌঁছান, তাহলে আমার মনে হয় যে ঝরে পড়া রোধ হবে এবং শিক্ষার্থীরা, বিশেষ করে দরিদ্র শ্রেণীর অভিভাবকগণ উজ্জীবিত হবে এবং স্কুলগুলি পরিপূর্ণ হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের সমাজে একটি মাদকের বিস্তার আছে বা কর্মসংস্থানের অভাব আছে, বিশেষ করে যারা বেকার যুবক আছেন তাদের কর্মসংস্থান তৈরি এবং এই মাদক নির্মূলে আসলে জনপ্রতিনিধিরা কতটুকু ভূমিকা রাখতে পারেন? জনপ্রতিনিধিরা একটা সচেতনতা তৈরি করতে পারে যে মাদকের কুফল, এবং একটা সন্তান যদি, একটা পরিবারের একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, তাহলে সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এই বিষয়ে জনপ্রতিনিধিরা কাজ করতে পারে। সমাজে যেহেতু তাদের একটা অবস্থান রয়েছে, জনপ্রতিনিধিরা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, তার মধ্য দিয়ে এই মাদকের কুফল তাদেরকে জানাতে পারে এবং মাদক বেচাকেনা রোধ করার ক্ষেত্রে প্রশাসনের সাথে সহযোগিতা করতে পারে। এই বেচাকেনা রোধ করা গেলেই মাদক থেকে আমাদের সন্তানরা মুক্তি পাবে এবং মাদক থেকে যখন দূরে থাকবে তারা সমাজের, তারা আজকে আইটি ক্ষেত্রে শিক্ষিত হতে পারে বা এর মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে সে কাজ করতে পারে, ঘরে বসে সে আয় করতে পারে। এই বিষয়গুলি যদি যুবকদের মধ্যে সচেতনতা তৈরি করা যায় এবং পরিবার এবং সমাজে যদি এই বিষয়গুলি তুলে ধরতে পারা যায় এবং জনপ্রতিনিধিরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ হলো যে জনগণের সাথে তাদের যোগাযোগ রক্ষা করার অনেকগুলি মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলির মধ্যে দিয়ে তারা এই কাজটা করতে পারেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয় সরকারের একটি অন্যতম মাধ্যম হচ্ছে উপজেলা পরিষদ, তারা তাদের অধীনে এই উপজেলা প্রত্যেকটি হাট বাজার তাদের নিয়ন্ত্রণে। আমরা দেখি যে হাট বাজারগুলোর অবস্থা ঠিক তেমন ভালো নয়, তো এই হাট বাজারগুলোর উন্নয়নে আসলে তারা কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। হাট বাজারগুলির কমিটির যে প্রকৃত ব্যবসায়ী আছেন, ওই প্রকৃত ব্যবসায়ীরা যদি হাট বাজারের দায়িত্ব পালন করেন, কমিটিতে আসেন এবং তদারকির মাধ্যমে, যেহেতু তাদের একটা সমাজের প্রতি কমিটমেন্ট থাকে, এই কমিটমেন্টগুলি যদি অক্ষরে অক্ষরে তারা নির্বাচনের পূর্ববর্তী সময়ে যে কমিটমেন্ট থাকে এবং নির্বাচন বিজয়ী হওয়ার পর যদি পরবর্তী সময়ে এই কমিটমেন্টগুলি যদি পূরণ করেন, তাহলে আমার মনে হয় সমাজের যে এই বিশৃঙ্খলাগুলি রোধ হবে এবং হাটবাজারের অবস্থাও আরও সুন্দর হবে। হাটবাজারের অবস্থা বিশেষ করে গ্রাম্য অঞ্চলে কৃষকরা যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় সে এবং মধ্যস্বত্বভোগীর অবসান ঘটবে। আমার মনে হয় রাস্তাঘাটের উন্নতি ঘটলে, এবং এই রাস্তাঘাটের উন্নতি তারাই করতে পারে এবং হাটবাজারের উন্নতিগুলি এই ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান তারা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সমাজে একটা অভূতপূর্ব উন্নত রাখতে পারে এই বলে আমার। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতের ক্ষেত্রে আসলে উপজেলা প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা কতটুকু কাজ করতে পারেন, বিশেষ করে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে আরো কার্যকরী করার ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন? উপজেলা চেয়ারম্যানগণ তাদের উপজেলা পরিষদের মাধ্যমে যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য ইউনিয়ন পরিষদের মেম্বার এদেরকে সহ নিয়ে গ্রাম বাংলায় সকল এলাকায় স্বাস্থ্যের সম্পর্কে যে সমস্ত কমপ্লেক্সগুলি আছে এবং প্রত্যেক ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ছোট ছোট, সেগুলিকে আরও প্রাণবন্ত করে তোলা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং সেই জন্য দরকার হলো সৎ কর্মঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা, যারা শিক্ষিত এবং মানুষের সঙ্গে সামাজিকভাবে যারা চলে, যারা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে চলতে পারে, বুঝতে পারে তাদের দুঃখ দুর্দশা, সেই ধরনের একজন চেয়ারম্যান নির্বাচিত হলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তাদের পক্ষে সম্ভব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। আজকের এই ময়মনসিংহের যে 4 জন ব্যক্তি আমাদের সাথে যুক্ত ছিলেন তারা সমাজের বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা বলেছেন, যে যারা আগামীতে নির্বাচিত হবেন তারা শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, কর্মসংস্থান সহ কর্মমুখী শিক্ষা সহ এই সার্বিক উন্নয়নে তারা কাজ করবেন যারা আগামীতে নির্বাচিত হবেন, এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচন নিয়ে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকেই নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময়ে সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরই চাঁদপুরের মতলব উত্তরের 60 নল থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুলের লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 67,000 জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। যারা নেতা সরকার যদি সাহায্য না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখবো 2 মাস। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণেই মনে করেন চুরি চামি করে মাছটা ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। নানা জটিলতায় শুরু হওয়ার মাত্র 6 দিনের মাথায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। প্রথম দফায় 230টি স্থাপনা উচ্ছেদের পর বাকি 2 দফায় আরও 1850 স্থাপনা অপসারণের কথা থাকলেও বন্ধ হয়ে যায় অভিযান। এ অবস্থায় বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা আরও প্রকট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের দাবি, বাজেট স্বল্পতার পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল 2015 সালে।
আরএস জরিপ অনুযায়ী সে সময় 2212টি স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে 4 বছর লেগে যায়। শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ শুরু হলো। 10 ফেব্রুয়ারির পর থেকে আবারও বন্ধ হয়ে যায়। চিহ্নিত করেছিলাম যেসব অবৈধ স্থাপনাগুলো, এগুলো 2015 সালের। দীর্ঘ 3-3.5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেসব এলাকার। এই কারণে সেগুলোর আমরা নতুন করে আবার সীমানা পিলার দিয়ে আবার সেগুলো মার্কিং করতে হচ্ছে। এই জন্য আমাদের খানিকটা সময় এখানে ব্যয় হচ্ছে। বর্ষা মৌসুমে নগরীতে জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ দখলকে দায়ী করে আসছেন নগর বিশেষজ্ঞরা, কিন্তু এখন পর্যন্ত চাকতাই, রাজাখালী খাল সহ আশপাশের অন্তত 10টি খালের মুখ দখলমুক্ত না হয় জলবদ্ধতা প্রকট হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। অতি সত্বর যদি দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু করা না হয়, তাহলে চাকতাই, রাজাখালী খাল এবং অন্যান্য যে সমস্ত খালের পানিগুলো, মহানগরীর পানিগুলো কর্ণফুলীতে নিষ্কাশিত হয়, সেই পানিগুলো নিষ্কাশিত হতে বাধাগ্রস্ত হবে এবং চট্টগ্রাম মহানগরী জলবদ্ধতার কবলে পড়বে। কঠোর একটা রাজনৈতিক সিদ্ধান্ত চাই সরকারের কাছে, কর্ণফুলীকে দখলমুক্ত করবেন এবং উচ্ছেদ করে জনগণের যে বিনোদন এবং অধিকার, সে অধিকারটুকু ফিরিয়ে দেবেন। উচ্ছেদের পাশাপাশি উদ্ধারকৃত জায়গা দখলে রাখার জন্য 1,20 লাখ টাকার চাহিদা দেওয়া হলো, পাওয়া গেছে মাত্র 20 লাখ টাকা। এর মাঝে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে নতুন করে মাস্টার প্ল্যান সিদ্ধান্ত নেওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা। লালদিয়ার চরে আমাদের প্রায় 150 একরের মতো জমি ওখানে বের হবে। তো ওখানে 150 একর জমি যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে সেই জমিটা আমরা কিভাবে রক্ষা করব বা সেটাকে আমরা কিভাবে দখলে নিব, এটার একটা বিষয় রয়েছে। সুতরাং মাস্টার প্ল্যানটা যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একই সাথে আমরা উচ্ছেদ করে দিলাম, সাথে সাথে মাস্টার প্ল্যানের আওতায় যেটা নির্মাণ করা হবে বা যেভাবে কর্ণফুলীকে সাজানো হবে, সেই কাজগুলো আমরা একসাথে শুরু করতে পারবো। প্রথম দফায় নগরীর সদরঘাট এবং মাঝিরঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে 10 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে। সে সাথে দখলমুক্ত করা হয়েছিল 5টি খালের মুখ। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। 6 বছরেও শুরু হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় 4 পুলিশ সদস্য হত্যা মামলার বিচার কাজ। 2013 সালের এই দিনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবিরের সশস্ত্র ক্যাডাররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের। ধরাছোঁয়ার বাইরে মামলার বেশিরভাগ আসামি। তবে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের মাধ্যমে বিচার কাজ শুরুর কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। নূর আলম আকন্দ রিপনের তথ্য, আতাউল হক সাগরের ছবি নিয়ে রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর 2013 সালের 28 ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তাণ্ডব চালায় জামায়াত শিবিরের ক্যাডাররা। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের 4 পুলিশ সদস্যকে। ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 89 জনের নাম উল্লেখ করে আরও 5 থেকে 6 হাজার জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার 6 বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ শুরু না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী। 28 ফেব্রুয়ারির যে তাণ্ডব, এখনো এলাকাবাসী আমরা আতঙ্কে আছি। দ্রুতভাবে বিচার করা হোক, এটা বামনডাঙ্গাবাসীর জন্য আসলেই সারা জীবনে একটা কলঙ্ক। তবে পুলিশ সুপার জানান মামলাটির চার্জশিট দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম দ্রুত শুরু হবে। চার্জশিট প্রদান করার পরে বিজ্ঞ আদালত এই মামলাটি চার্জ গ্রহণ করে বিভিন্ন বিচারিক প্রক্রিয়া শেষে আমরা আশা করি যেহেতু এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চলে গেছে, সহসাই এই বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান চার্জশিট দাখিলের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুত মামলাটা নিষ্পত্তি করার জন্যই, যেহেতু খুব আলোচিত মামলা, এই জন্যই রাজশাহী দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। মামলার প্রধান আসামি জামায়াত নেতা আব্দুল আজিজ সহ 6 জন পলাতক আর বাকি আসামিরা জামিনে রয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। দায় কমিশনের নয়, দাবি সিইসির। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। এবং পদ্মা, মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।